বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। স্টুডেন্টস যদি কেউ থাকো এখানে প্রেজেন্ট, তাহলে ক্যামেরাটা একটু অন করবে। আচ্ছা, আরো দুটো স্কুল জয়েন করেছে, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয় এবং তিথি রামকৃষ্ণ সংঘ। যদি কোনো স্টুডেন্টস প্রেজেন্ট থাকে এখানে, তাহলে ক্যামেরাটা অন করে রাখবে। ক্যামেরা সহ অফ, আমি বুঝতে পারছি না কেউ আছে কিনা। হ্যাঁ, নবাবগঞ্জ তোমরা ক্যামেরা অন করেছো, খুব ভালো। শ্রীরামপুর গার্লস জয়েন করেছো, ক্যামেরাটা একটু অন করে নেবে। বাঁশবেড়িয়া এবং সিথি, ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে ক্যামেরাটা একটু অন করে রাখবে, তাহলে ক্লাস নিতে সুবিধা হয়। রাইট। ওকে, থ্যাংক ইউ। শ্রীরামপুর সিথি রামকৃষ্ণ সংঘ, তোমরাও করেছো, খুব ভালো, থ্যাংক ইউ। বাঁশবেড়ি এবং শ্রীরামপুরের কাছে রিকোয়েস্ট রাখা হচ্ছে কি ক্যামেরাটা যেন অন করে ক্লাসটি পরিচালিত হয়। ঠিক আছে, আমি স্টার্ট করব। আশা করছি আমার আওয়াজ তোমরা সবাই পাচ্ছ শুনতে। তো আগের টপিকটি যেটা ছিল, আগের দিন ক্লাসে যেটা আলোচনা হচ্ছিল, যে চ্যাপ্টারটি, সেটা হচ্ছে পদার্থের গঠন ও ধর্ম। এবং আমরা দেখেছি আমরা কোথায় পৌঁছেছিলাম। আমরা পৌঁছেছিলাম আহ, প্রবাহী যেই জিনিসটি আছে, ফ্লুইড যেই জিনিসটি আছে, সেটা নিয়ে একটু আলোচনা আমরা করছিলাম এবং তার সংক্রান্ত কিছু টপিকস আমরা আলোচনা করেছি। তো কি করছিলাম আলোচনা, সেটা একটু ছোট্ট করে লিখে নিই। তো পদার্থের গঠন ও ধর্ম, স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ অফ ম্যাটার, সেখানে সাব টপিক ছিল, সেখানে ছিল যেটা আলোচনা আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে ফ্লুইড, প্রবাহী। সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফ্লুইডস, FLUIDS। এই ফ্লুইডস এর অন্তর্গত কি কি আছে? ফ্লুইডস এর মধ্যে আছে গ্যাসও হতে পারে, প্রবাহীর মধ্যে গ্যাসিয়াস জিনিসও থাকবে, এবং তরল পদার্থ কিন্তু থাকবে, যেমন লিকুইড। হ্যাঁ, মানে জল বলো, তোমার মধু বলো, হ্যাঁ, তেল বলো, সেটা যেমন থাকবে। তোমার গ্যাসিয়াস জিনিস যেমন হাওয়াতে তোমার অক্সিজেন এগুলো আছে, সেগুলো কিন্তু সেই সেই স্টেটস গুলো কিন্তু থাকবে পদার্থের, সেই অবস্থানগুলো কিন্তু এখানে ধরা হয়েছে, প্রবাহীর মধ্যে পড়ছে তারা। রাইট। এবং এখানে একটি আহ, আমরা প্রপার্টি পড়েছি, যেটাকে আমরা বলছি চাপ। এবং একটি প্রবাহীর মধ্যে চাপ কি হয়, কিভাবে সেটা উৎপন্ন হয়, সেটাকে মাপা যায় কিভাবে, সেগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। হ্যাঁ, তো সেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম একটু। মূলত একটি তরলের জন্য আমরা করছি আপাতত। একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই কি, প্রবাহী জিনিসটা এমনই, তার কোনো নির্দিষ্ট কোনো তার সীমা থাকে না, কোনো বাউন্ডারিজ থাকে না। সেটা একটি জায়গা থেকে অন্য জায়গায় তার ফ্লো করতে পারে সে। এবং তার যেহেতু কোনো নির্দিষ্ট কোনো তোমার সীমা থাকে না, তাকে তুমি যেভাবে আবদ্ধ করে রাখবে, সেটা কিন্তু সেইভাবেই সেই স্ট্রাকচারটি নিয়ে নেবে। যেমন জলকে তুমি যদি বলো, তুমি যদি মেঝেতে ছড়িয়ে দাও, তাহলে সেটার কোনো বাউন্ডারি নেই, সেটা কোনো এলোমেলো ভাবে সেটা ছড়াবে। কিন্তু তুমি সেটাকে যদি একটি বোতলে বা গ্লাসে রাখবে, তো সেটা কিন্তু সেই যেন যেখানে তুমি আবদ্ধ করে রেখেছো, সেটারই কিন্তু স্ট্রাকচারটি কিন্তু শেপটি কিন্তু তোমার ওই তরলটি নিয়ে নিচ্ছে তোমার। ঠিক আছে, রাইট। তো এবার তুমি একটি তরল বা প্রবাহীকে তুমি একটি জায়গায় আবদ্ধ করে রেখেছো, একটি জায়গায় তুমি বদ্ধ করে রেখেছো জিনিসটাকে, সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে তোমার। সেক্ষেত্রে আমরা আলোচনাটি শুরু করেছিলাম। তো প্রবাহীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, প্রবাহীর দ্বারা কিন্তু একটি চাপ সৃষ্টি হচ্ছে। কোথায় চাপ সৃষ্টি হচ্ছে, তুমি আপাতত একটা এক্সাম্পল ভাবা যাক, সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। কি একটি তোমার কাছে আহ, একটি তোমার কাছে কন্টেনার আছে, একটি তোমার কাছে আহ, এরকম একটি কন্টেনার ভাবলাম আমি, এরকম একটি কন্টেনার আছে তোমার কাছে। রাইট, কন্টেনার আছে, এবং কন্টেনারটি তোমার আহ, জলটিকে বা তরলটিকে ধরে রাখতে পারে। হুম, তো এটা আমি আঁকলাম একটি ছোট করে, এরকম একটি কন্টেনার আছে তোমার কাছে। রাইট, কন্টেনার আছে, একটি জায়গা আছে যেখানে তোমার তরলটাকে তুমি ধরে রাখতে পারো, এবং এখানে একটি তরল আছেও, একটি তোমার তরল রয়েছেও তোমার, এরকম একটি তরল তুমি রেখেছো। রাইট, তরল রয়েছে তোমার।
তো এই তরল যখন তুমি একটি জায়গায় রাখছো, তো তখন এই তরল কিন্তু যে জায়গায় আবদ্ধ রয়েছে তার যে সংলগ্ন যে সারফেসটি আছে, যে পৃষ্ঠটি আছে, যেমন এই তরলটি তোমার এই এই বর্তন, এই যে কন্টেনারটি আছে তার গায়ে কিন্তু একটি একটি ঘাত তৈরি করছে, একটি ফোর্স, একটি বল কিন্তু একটি প্রয়োগ করছে, এবং তার ফলে দেখা যাচ্ছে একটি চাপের কিন্তু সৃষ্টি হচ্ছে। তরলটি যেই সারফেসটির সঙ্গে টাচে আছে, যে তলের সাথে সে লেগে আছে, সেই তলে কিন্তু একটি ঘাত তৈরি করছে, একটি চাপ তৈরি করছে, রাইট? সেই চাপটি কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি, এটা সেটাকে তরলের চাপ বলা হয় বা প্রবাহিত চাপ বলা হয়। প্রবাহিত দ্বারা উৎপন্ন হয়েছে সেরকম ধরনের একটি চাপ, রাইট? সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি, এবং শুধুমাত্র সারফেসই নয়, আমি ক্যালকুলেট করতে পারি আমরা কোথায়, তরলের যে কোনো একটি ভিতরে অভ্যন্তরে যে কোনো একটি তুমি যদি বিন্দুতে চলে যাও, একটি জায়গায় তুমি যদি চলে যাও, তাহলে সেই জায়গাটিতেই কিন্তু আমি তরলের বা প্রবাহিত দ্বারা উৎপন্ন চাপটিকে কিন্তু একটি ক্যালকুলেশনে ক্যালকুলেট কিন্তু করতে পারি, একটি মান তার বের করতে পারি আমি। সেটা কিভাবে করব সেটা একটা আলোচনা আগের ক্লাসেও করেছিলাম, এটা এবারেও করছি আমি। হ্যাঁ, তোমার তরল আছে, যেমন তোমার এই তরলটি তোমার হতে পারে কি নদী, একটি নদীর মধ্যে তুমি বাঁধ আছে সাইডে এবং নদীর জল কিন্তু ফ্লো হয়ে যাচ্ছে। তো সেটার জন্য তুমি যেখানে নদীটাকে বাঁধ দিয়ে রেখেছো, সেটার জন্য কিন্তু দেখা যাচ্ছে তোমার বাঁধের উপরে কিন্তু তোমার যে ব্যাঙ্কসগুলি আছে, যে ধারগুলি আছে, কিনারাগুলি আছে, সেখানে কিন্তু নদীর জলের একটি ঘাত হচ্ছে এবং একটি ফোর্স, একটি 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 চাপ কিন্তু উৎপন্ন হচ্ছে, রাইট? সমুদ্র সেরকম থাকে, সমুদ্রের তুমি যদি ভেতরে চলতে থাকো, গভীরে যেতে থাকো, তাহলে কিন্তু একটি চাপের অনুভব, খুব বড় রকম চাপের একটি অনুভব হয়। তাই যারা সমুদ্র গভীরে গিয়ে কিছু পড়াশুনো করে বা তারা কোনো রিসার্চের কাজকর্ম করে, গবেষণার কাজকর্ম করে, অনেকে করে, তো সেখানে কিন্তু অনেক রকম তোমার তারা আহ, তারা তোমার প্রোটেকটিভ মানে জামা কাপড় পরে যেতে হয়, কারণ চাপ থেকে বাঁচার জন্য। তো জলের একটি চাপ আছে, জলে যত গভীরে যাবে তত চাপ বাড়তে থাকে। তো বোঝা যাচ্ছে একটি একটি প্রবাহের জন্য কিন্তু একটি জায়গায় চাপের কিন্তু উৎপন্ন হয়, চাপ উৎপন্ন হচ্ছে, এবং সেটাকে মাপা যায়। কিছু সিম্পল কেসেস আমরা ইজিলি মাপতে পারি, এবং তার একটি বড় ইমপ্লিকেশনস আছে। তো আমাদের কাছে সিম্পল জিনিস আছে কি, একটি 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 প্রবাহীকে তুমি একটি জায়গায় রেখেছো, এবং তরল বা প্রবাহী যাই বলো, এখানে তরলটি দিয়ে আমি বলছি, আলোচনা করি। তো সেটা কিন্তু স্থির অবস্থায় আছে, মানে তার কিন্তু কোনো চলাফেরা হচ্ছে না, স্ট্যাটিক, ফ্লুইড অ্যাট রেস্ট বলতে পারি আমি, ফ্লুইড অ্যাট রেস্ট। ফ্লুইড অ্যাট রেস্ট মানে সেটা কিন্তু কোনো তার মোশন হচ্ছে না, তার একটি জায়গার জল একটি জায়গায় চলে যাচ্ছে, একটি জায়গার ফ্লুইড একটি জায়গায় চলে যাচ্ছে, সেরকম কিন্তু কোনো এলোমেলো মুভমেন্টস হচ্ছে না, খুব যেন মনে হচ্ছে স্থির একটি তরল রয়েছে। তাদের ভেতরে যে অনুপরমাণু তারা কিন্তু এদিক ওদিক হচ্ছে, তাদের সেটা আমার বিষয় নয়, কিন্তু ওভারঅল একটি বাল্ক, একটি বড় রকম একটি জায়গার জল একটি জায়গায়, একটি জায়গার তরলটি অন্য জায়গায় চলে আসছে, এলোমেলো ভাবে তারা উথল পাথল করছে, সেরকম কিন্তু তোমার দেখা যাচ্ছে না। এরকম ধরনের তরলকে বা প্রবাহীকে আমরা বলি ফ্লুইড অ্যাট রেস্ট, স্ট্যাটিক রয়েছে, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা যেই প্রবাহিত দ্বারা উৎপন্ন যে কোনো বিন্দুতে কিন্তু আমি চাপ ক্যালকুলেট করতে পারি। প্রবাহিত দ্বারা উৎপন্ন হয়েছে চাপ আমি এখানে ক্যালকুলেট করতে পারি, তোমার এখানে ক্যালকুলেট করতে পারি, এখানে ক্যালকুলেট করতে পারি, বিভিন্ন পজিশনে কিন্তু আমি ক্যালকুলেট করতে পারছি, রাইট? নিচেতে কি হবে সেটাও ক্যালকুলেট করতে পারি। তো এই এই ক্যালকুলেশনস গুলি করা যায়, এটার মান কিন্তু বের করা যায়। তো আমাদের উদ্দেশ্য হবে এখানে কি, কিভাবে এটার বের করব, এবং কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস এখান থেকে বেরিয়ে আসছে আমার, এটার কি ফিজিক্যাল, কোথায় আমার এই কাজে লাগছে, এই জিনিসটা জানবো আমি, সেটার প্রয়োজনটি কোথায়, সেটা আমরা একটু আলোচনা করার আজকে চেষ্টা করি, ঠিক আছে? তো এখানে তোমার প্রথম কথা হচ্ছে কি, আমি যখন একটি জায়গায় চাপ বের করব, জলের জন্য যে চাপটি সৃষ্টি হচ্ছে, কিভাবে করব? একটি ছোট্ট একটি বিন্দুতে তোমার একটি জায়গায় একটি অবস্থানে তোমার চাপ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো সেটা বের করার আগে দু একটি পয়েন্টস আমরা জেনে রাখি, একটি ইম্পর্টেন্ট পয়েন্টস দু একটি আমরা জেনে রাখি। এই ফ্লুইডটি যখন তোমার রেস্টে আছে, মানে তার কোনো চলাফেরা হচ্ছে না, প্রবাহীটি খুব স্থির অবস্থায়, খুব শান্ত অবস্থায় আছে, তখন একটি ইম্পর্টেন্ট একটি জিনিস, একটি অবজারভেশন, একটি আমাদের দেখা গেছে, কি দেখা গেছে কি, এই প্রবাহীর যে কোনো তুমি যে কোনো জায়গায় তুমি চলে যাও না কেন, এখানে একটি জিনিস দেখতে পারবে তুমি, কি তুমি চাপটি যখন বের করবে, তুমি চাপটি অনেক দিকে বের করতে পারো, মানে চাপের তো একটা দিক হয়, মানে চাপটি তুমি ফোর্স যেটা আছে, ফোর্স যে সারফেসটি তুমি যেমন নেবে, তলটি তুমি যেমন নেবে, তেমনই তোমার চাপটি হবে, তুমি সেখানে তুমি চাপ বের করতে পারো। তো এইখানে এই যে বিন্দুতে আমি চাপের কথা বলছি, একটি জায়গায় আমি চাপের কথা বলছি, এখানে তুমি যেই তুমি তলটি, অনুভূমিক যে তলটি তুমি কল্পনা করছো,
যেটার দিকে তুমি চাপটি, যেখানে তুমি চাপটি বের করবে সেটা কিন্তু অনেক দিকে হতে পারে। তো এখানে তুমি কিভাবে করতে পারো, তুমি একটি এরকম ধরনের অনুভূমিক তল নিতে পারো, এই ধরনের তোমার একটি তল, রাইট, এরকম নিতে পারো, তুমি এরকম ডাইরেকশনে একটি নিতে পারো। তো বিভিন্ন রকম ভাবে আমি ওই বিন্দুরকে কেন্দ্র করে ছোট্ট একটি তল কল্পনা করতে পারি, যেখানে লম্বভাবে যত পরিমাণ তোমার বলটি প্রয়োগ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারলে আমি কিন্তু তোমার চাপটি সেই সারফেসে সে বলের দিকে কতটি হচ্ছে সেটা আমি বের করতে পারছি, রাইট। তো এই যে তুমি ওই বিন্দুটির কে কেন্দ্র করে তুমি যে ছোট্ট একটি জায়গা কল্পনা করবে যেখানে তুমি বলটি কত পরিমাণ পড়ছে সেটা ক্যালকুলেট করবে, সেটা কিন্তু তুমি যে কোনো দিকে নিতে পারো। তাহলে এটা বোঝা যায় কি, একটি বিন্দু তুমি যখন নিচে কল্পনা করছো, একটি একটি তরলের ভিতরে তুমি কোনো পজিশনে যখন তুমি চাপটি বের করার চেষ্টা করবো, একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি চাপটি কোন দিকে বের করছি, ডিরেকশন অফ, মানে কোন প্রেসারের ডিরেকশনটা কি, তোমার কোন দিকটায় আমি চাপ বার করার চেষ্টা করছি, সেটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে। একটা বিন্দুতে যখন আমি চাপের কথা বলছি তখন মনে রাখতে হবে, যেখানে এখানে তলটা তো ফিক্স, তুমি যদি তোমাকে বলা হয় কি তোমার টেবিলের সারফেসের ওপরে, তুমি টেবিলের তলের ওপরে তুমি একটি ফোর্স, একটি বল প্রয়োগ করছো, তাহলে তুমি চাপ বের করো, তাহলে তোমার কিন্তু তলটি ফিক্সড, কি টেবিলের যে তলটি আছে, টেবিলের সারফেসটি যেটি আছে, পৃষ্ঠ যেটি আছে, সেটাই কিন্তু আমার তল। হ্যাঁ, তার লম্বভাবে যা ফোর্স পড়ছে সেটা দিয়ে আমি কিন্তু চাপ বের করতে পারছি, রাইট। কিন্তু জলের ভেতরে তুমি যদি ঢুকে যাও, সেখানে কিন্তু তোমার কিন্তু কোনো তলটি কোন দিকে তল, কেমন তল, সেটা কিন্তু বলা নেই। তো একটি বিন্দুতে তুমি যখন চাপ বের করবে, তোমাকে তলটি কেমন নিচ্ছ তুমি, তার উপরে কিন্তু চাপটি বের করতে হবে সেরকম ভাবে তোমাকে। তো তলটি তুমি বিভিন্ন রকম ডাইরেকশনে নিতে পারো, তুমি বিভিন্ন রকম তার আকৃতি হতে পারে, তলটি তুমি এরকম নিতে পারো, এরকম নিতে পারো, এরকম নিতে পারো, হ্যাঁ, ওই ছোট্ট বিন্দুটিকে কেন্দ্র করে বিভিন্ন দিকে তুমি কিন্তু তল কল্পনা করতে পারো, এবং সেই তলের উপরে জলের বা তরলের দ্বারা যে বলটি আছে সেটা তুমি ক্যালকুলেট করতে পারছো, রাইট। সো প্রেসারটি হচ্ছে তোমার, তাহলে ডিরেকশনাল একটি অ্যাসপেক্ট আছে, একটি অভিমুখ, একটি যেন ভাবা যাচ্ছে। টেবিলের তলের মতন নয় যেখানে তুমি একটা দিয়ে একটাই তল আছে, একটি সারফেস আছে, টেবিলের উপর যতটি বল প্রয়োগ হচ্ছে লম্ব হবে সেটাই তুমি বার করতে পারছো। কিন্তু এখানে যেহেতু ওই তলটি ঠিকভাবে বলা নেই, তো একটি জলের ভিতরে, যেমন হাওয়াতেও বলতে পারো, হাওয়াটা একটি প্রবাহী, তোমার এই যে বাতাবরণ যেটি আছে, আমাদের অ্যাটমসফিয়ার যেটি আছে, তো সেখানেও কিন্তু তুমি যদি একটি জায়গায় তুমি চাপ বের করতে চাও, অ্যাটমসফিয়ারিক প্রেসার বের করতে চাও তোমার, হ্যাঁ, বায়ুমণ্ডলীয় যে চাপটি আছে সেটা তুমি বের করতে চাইলে সেখানে কিন্তু তোমাকে বলতে হবে কি তলটি কোনটা, হ্যাঁ, কোন দিকে তুমি চাপ বার করার চেষ্টা করছো, রাইট, ঠিক আছে, রাইট। তো বায়ুমণ্ডলে যদি আমাদের বলে কি মাথার উপরে কত চাপ হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ আমাদের মাথার উপরে কতটা পড়ছে, তখন না মাথার একটা সারফেস তুমি ডিফাইন করতে পারছো, হ্যাঁ, এখানে তল একটি বলতে পারছো। কিন্তু এই তরলের ভিতরে গিয়ে তুমি সেই তলটা কিন্তু কোন দিকে কি সেটা কিন্তু প্রপারলি ডিফাইন নয়, তাই চাপটি কিন্তু তুমি অনেক দিক বরাবর ক্যালকুলেট করতে পারছো, মাপতে পারছো। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে আমাদের, যদি ফ্লুইডটি, প্রবাহীটি যদি তোমার শান্ত থাকে, কোনো তার মোশন যদি না হয় এলোমেলো, জলের এই দিক থেকে ওই দিকে, তরলের, তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রেসার ইন অল ডাইরেকশনস আর সেম। এটা কিন্তু একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই চাপ যে মেপে দেখা গেছে, এটা পরে তোমরা আরো হায়ার ক্লাসেসে পড়বে। প্রেসার ইন প্রেসার ইজ সেম ইন অল ডাইরেকশনস, প্রেসার ইজ সেম, চাপটি যদি বার করো তুমি, সেম ইন অল ডাইরেকশনস, অল ডাইরেকশনস, তুমি যেই দিকেই তুমি তলটি নাও না কেন, তুমি কিন্তু প্রেসারটি সেম পাবে। তো একটি বিন্দুতে তুমি যখন চলে যাচ্ছ, সেই বিন্দুতে তুমি যে কোনোভাবেই যদি চাপ বের করো, যে কোনো দিকেই তুমি কল্পনা করো না কেন কতটা বল প্রয়োগ হচ্ছে, সেটা কিন্তু তোমার সেম থাকবে একটি পার্টিকুলার বিন্দুর জন্য, একটি পার্টিকুলার অবস্থানের জন্য। তাহলে এখানে তুমি যদি দেখো একটি পার্টিকুলার, তুমি যদি এখানে যদি অবস্থান বিন্দু দেখো তুমি, এখানের জন্য তোমার তরলের কতটি চাপ হচ্ছে সে তুমি এই দিকে ক্যালকুলেট করো, না এই দিকে ক্যালকুলেট করো, না এই দিকে করো, না এই দিকে করো, এই দিকে করো, তোমার সব দিকে কিন্তু প্রেসারটি, চাপটি কিন্তু তোমার সমান হবে, রাইট। কারণ এখানে তোমার তল বিশেষ বিশেষ কিছু বলা নেই, কিন্তু তুমি তলটি যেদিকে ভাবে ভাবতে পারো এবং সেদিকে তুমি দেখতে পারো জলের দ্বারা বা তরলের দ্বারা ঘাত কতটি হচ্ছে, বল কতটি প্রয়োগ হচ্ছে, এবং সেখানে তুমি চাপ বের করতে পারো। তো যে কোনো ভাবেই তুমি ওই যে ক্ষেত্রটির অরিয়েন্টেশনটি ভাবতে পারো, কোন দিকে আছে ব্যাকটি ভাবতে পারো তুমি। দেখা যাচ্ছে কি একটি স্থির তরলের জন্য তোমার কিন্তু প্রেসার ইজ সেম ইন অল ডাইরেকশন, এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, রাইট, ঠিক আছে, এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার এটাকে ব্যবহার করব আমরা, এটাকে দেখবো কোথায় ব্যবহৃত হচ্ছে, আমার একটু ক্রিটিক্যাল জিনিস, মানে একটু অন্যরকম জিনিস। কিন্তু তোমার এই যে নেক্সট যে আমি ক্যালকুলেশনটি করব, এরপরে যে পয়েন্টটি আসছে হচ্ছে কি, তাহলে যদি একটি স্থির তরল আমার কাছে থাকে,
তাহলে যদি আমাকে একটি বিন্দুতে বের করতে বলা হয় তরলের চাপ কত হচ্ছে, তাহলে স্থির স্থির তরলের জন্য সেটা কিভাবে সেটা বের করবো, তার অনুমানটি কিভাবে করব, তার মানটি বের করব কিভাবে? কিছু কি ফর্মুলা এরকম আছে, কিছু কি আমার কাছে পদ্ধতি আছে? তো দেখা যাচ্ছে আছে, একটি আছে পদ্ধতি, এবং সেটাকে আমরা বের করতে পারছি। কিভাবে বের করব? প্রথম কথা বলা আছে কি, এই যে বিন্দুটিতে আমি পয়েন্টের প্রেসারটি বার করব, সেটা হচ্ছে তোমার ছোট ছোট দু একটা জিনিস বলে দেওয়া হয়েছে কি, এটা যে জলের যে স্তরটি মানে ওপরের যে স্তরটি আছে, সেখান থেকে সে কতটা গভীরতায় আছে, এইচ গভীরতায় আছে। হ্যাঁ, সরি, এটাকে একটু ভালো করে আঁকি। এটা তোমার ওপরের সারফেস থেকে এইচ গভীরতায় এই বিন্দুটি আছে। বিন্দুটি একটি তোমার পজিশন বলা গেল, এই পজিশনে আছে। বিন্দুটি আছে তোমার এইচ গভীরতায়, ঠিক আছে। এবং তরলের আর কি কি প্রপার্টিস আছে, তরলের প্রপার্টিস হচ্ছে কি, এর ঘনত্ব বলে দেওয়া হয়েছে ডি। এই ঘনত্ব বলে দেওয়া হয়েছে ডি, তরলের যেই ঘনত্ব সেটা হচ্ছে ডি। এটা প্রোভাইড, যে কোনো প্রোভাইড জন্য এটা কিন্তু কারেক্ট ফর্মুলাটি। আর কি বলা আছে এখানে, অভিকর্ষজ যেই ত্বরণটি আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে ডিফাইন করে দেওয়া হয়েছে। তো জি তোমরা জানো, জি অভিকর্ষজ তোমার যে ত্বরণটি আসছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই তিনটে জিনিস জানা থাকলে দেখা যাচ্ছে কি, আমি একটি স্থির তরলের ক্ষেত্রে বা স্থির প্রবাহীর ক্ষেত্রে আমি কিন্তু এই তিনটে প্যারামিটার জানা থাকলে, তিনটে ভ্যালুস জানা থাকলে আমি কিন্তু চাপটি নির্ণয় করতে পারছি এই বিন্দুতে। এবং চাপটি তোমার কোন দিকে সেটা নয়, চাপটি তোমার প্রত্যেক দিকেই আমি পাচ্ছি, মানে চাপটি এদিকে হতে পারে, এদিকে হতে পারে, সব সমান কিন্তু। হ্যাঁ, তো এই বিন্দুতে চাপ বলতে আমি সেটাই বোঝাচ্ছি কি, কোনো একটি দিকে তুমি চাপটি বের করো, যে কোনো দিকে একটি, সেটাই কিন্তু তোমার সেম হবে, প্রত্যেকটি দিকেই তোমার সেম হবে, যেটা এই পয়েন্টটাকে ধরলে যেটা আসছে, এবং ক্যালকুলেট করা যাচ্ছে। তো আমরা ক্যালকুলেশনটা দেখবো কিভাবে আমরা করতে পারি। হ্যাঁ, খুব সিম্পল ক্যালকুলেশন, কিন্তু খুব বড় এর উপযোগিতা আছে, মানে চারিদিকে আমাদের অনেক ফিল্ডে অনেক জিনিস আমরা এটাকে কাজে লাগাই, এটাকে আমরা ইউজ করি, এই ফর্মুলাটা, এটার কনসেপ্টটাকে আমরা ইউজ করছি। রাইট, সো আবার আমি একটু এঁকে নিই ক্লিয়ার করে এটা। এরকম গেল, তোমার তরলটি রয়েছে, স্থির তরল একটি, আমি ক্যালকুলেট করতে যাচ্ছি এবার কি, এরকম একটি বিন্দুতে, এরকম একটি বিন্দুতে তোমার, এরকম একটি বিন্দুতে তোমার আমি দেখতে চাইছি কি কতটি পরিমাণ তরলের দ্বারা চাপ সৃষ্টি হচ্ছে। রাইট, তো কিভাবে করব? তো আমি এটার যখনই এটা করতে চাইছি, আমার তরল চাপ বের করার জন্য আমার কি লাগবে, আমার লাগবে বল। কতটি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে লাগবে আমার ওই তলের থ্রু দিয়ে, এবং আর কি লাগবে আমার, আর লাগবে তোমার একটি এরিয়া লাগবে, একটা ক্ষেত্র লাগবে, সেগুলো লাগবে। তো এই বিন্দুতে যখন বের করতে হবে, আমি একটি ছোট্ট একটি, এই বিন্দুটিকে কেন্দ্র করে একটি ছোট্ট একটি তোমার এরকম তল কল্পনা করলাম, বৃত্তাকার একটি তল আমি ভাবলাম, একটি বৃত্তাকার তল, ফ্ল্যাট একটি তল, সমতল একটি ফ্ল্যাট তল, বৃত্তাকার, এবং একটা অনুভূমিকার আর একটা ছোট্ট একটা পাতলা লেয়ারের একটি তল আমি কল্পনা করলাম। রাইট, এটা জাস্ট যে কোনো ভাবে কল্পনা করতে পারি, কোন কেমন ভাবে অরিয়েন্টেশনে থাকবে, কিভাবে ঘুরে থাকবে তলটি, সেটা আমাদের বিষয় নয়, কেন সব দিকে তোমার সমান থাকবে প্রেসার। সো এটা একটা গেল। এবং এইখানটায় তোমাকে প্রেসার বের করতে হবে, চাপ বের করতে হবে। এরকম একটি তল ক্যালকুলেট করেছি, মানে কল্পনা করেছি বৃত্ত, এই কেন্দ্র বিন্দুটিকে সেন্টার করে, কেন্দ্র করে, এবং এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এটা আমি ধরে নিয়েছি, ক্ষেত্রফল হচ্ছে এ, ছোট্ট একটি এরিয়া কল্পনা করতে, ছোট্ট একটি এরিয়া, সেটা একটি মান আছে, তারা হচ্ছে এরিয়া, ক্ষেত্রফল হচ্ছে এ। ঠিক আছে, এবং কিভাবে করব এবার, এবার একটি একটা জিনিস আমি ভাবলাম কি, এইটার যে আছে, এই তোমার এটাকে যে এই বৃত্তটাকে তোমার সেন্টার করে, এই বৃত্তটিকে সেন্টার করে, এই বৃত্তটিকে সেন্টার করে তোমার এই বৃত্তটিকে পরিধি করে তুমি একটি লম্ব বৃত্তাকার তুমি চোঙ আঁকলে, এরকম একটি চোঙ তুমি কল্পনা করলে, এবং লম্ব বৃত্তাকার চোঙ কল্পনা করছো তুমি, ঠিক আছে। লম্ব বৃত্তাকার চোঙ কল্পনা করলে, যার যার নিচের যে বৃত্তটি আছে সেটা তো এই বিন্দুটির যেই জায়গা আছে সেখানে হলো, এবং ওপরেরটি হচ্ছে যতটা অবধি তোমার তরলটি গেছে। তো এরকম একটি তুমি কল্পনা করছো জাস্ট কি, একটি তুমি বিন্দু আছে যেখানে তুমি চাপটি বের করবে, তার তাহলে একটি চাপ যদি সেখানে বের করতে হয় আমাকে, তাহলে একটি ছোট্ট একটি আমার ক্ষেত্র লাগবে, একটি এরিয়া লাগবে, ফ্ল্যাট একটা তল লাগবে, যেখানে বলটি বের করতে পারলে আমার চাপটি বেরিয়ে যাবে, বল ডিভাইড বাই এরিয়া করে। তো সেটা করার জন্য তুমি একটি ছোট্ট বৃত্তাকার একটি জায়গা তুমি করলে সেই বিন্দুটিকে কেন্দ্র করে, এবং সেখান দিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তুমি তৈরি করলে, এবং চোঙটা কতটা অবধি উঠছে, যতটা অবধি তোমার তরলের ওপরের লেয়ারটি আছে, মানে চোঙের যে তোমার হাইটটি হবে সেটাও কিন্তু এইচ,
চোঙের যে তোমার উচ্চতা হবে সেটাও কিন্তু তাহলে এইচ গভীরতায় যদি তুমি বিন্দুটা ক্যালকুলেট করছো, বিন্দুটি জায়গাটি যদি এইচ গভীরতা নিচে থাকে ওপরে পৃষ্ঠ সারফেস থেকে, তাহলে যে চোঙের যেই হাইটটি আছে, উচ্চতা আছে, সেটাও কিন্তু এইচ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চোঙের আবার এই নিচের যে সারফেস এরিয়াটি আছে, সমতল জায়গাটার যে সারফেস এরিয়া আছে লম্ববৃত্তাকার চোঙের, সেই চোঙের এরিয়াটিও বলে দেওয়া হচ্ছে, ক্ষেত্রফলটি হচ্ছে এ। এবার এখান দিয়ে আমরা ইজিলি বলতে পারি কিভাবে আমরা ক্যালকুলেট করব। তো আমাকে এই জায়গাটায় কি করতে হবে তাহলে, এই এই বিন্দুতে বার করার জন্য আমাকে অ্যাটলিস্ট জানতে হবে কি এই ক্ষেত্রফলটিতে, এই ক্ষেত্রফল বিশেষ এই জায়গাটিতে তোমার কতটি পরিমাণ জলের দ্বারা বা তরলের দ্বারা ঘাত তৈরি হচ্ছে, সেটা তোমাকে বের করতে হবে। সেটা কিভাবে বের করবে, সেটা আমাদের এখানে ক্যালকুলেশনের বিষয়। কেন করছি এটা, দেখো এই যে তোমার এই যে বিন্দুতে আমি চাপটি বের করার চেষ্টা করছি, তো প্রথম কথা দেখো এইদিকে তো অনেক রকমের বল প্রয়োগ হচ্ছে, অনেক রকমের তোমার বল আছে, অনেক রকমের তোমার বল এখানে প্রয়োগ হচ্ছে এই সারফেসটিতে। তো আমি দেখতে চাইছি কি লম্বভাবে কতটি পরিমাণ বল এই সারফেসটিতে প্রয়োগ হচ্ছে। তো যেটা তুমি দেখতে পারো সেটা ওপর দিকে তোমার, হ্যাঁ, ওপর দিকে তোমার এই ছোট্ট এরিয়াটির পারপেন্ডিকুলার লম্বভাবে কতটি পরিমাণ বল ওপর দিকে প্রয়োগ হচ্ছে সেটা ক্যালকুলেট করতে পারলেই হলো আমার। সেখান থেকে কিন্তু আমি যদি বলটি ক্যালকুলেট করতে পারি এবং ক্ষেত্রফলটি দেওয়া আছে সেটা হলেই কিন্তু আমি তোমার বের করতে পারবো। তো এইখানে যে ওপরের দিকে যে বলটি প্রয়োগ হচ্ছে আমি কল্পনা করলাম, সেটার কাজটা কি, সেটা কি করছে বেসিক্যালি, সেটা কিন্তু দেখো তোমার তুমি দেখতে পাবে তোমরা কি এই যে লম্ববৃত্তাকার একটি আমি জায়গা কল্পনা করলাম তরলের, তার তো একটি ওজন আছে, তার যে ওজন আছে, এবং আমি বলছি কি সেটা অভিকর্ষজ বলের দ্বারা নিচের দিকে তার ওজন আছে, একটি ওজনটি প্রয়োগ হচ্ছে নিচের দিকে, কিন্তু সেটা স্থির অবস্থায় আছে। কেন কি, নিশ্চয়ই তাকে নিচে থেকে একটি অন্য বল কিন্তু একটি তার উপরে প্রয়োগ হচ্ছে, নিচের যে তলটি আছে সেখানে, এবং সেটাই কিন্তু তোমার এই অভিকর্ষজ বলের যে ওজনের দ্বারা যে নিচের দিকে একটি ওজনটা যে নিচের দিকে অ্যাপ্লাইড হচ্ছে সেটাকে কিন্তু ব্যালেন্স করছে। তাই তোমার ওই লম্ববৃত্তাকার চোঙের মধ্যে যেই ওজন, যেই তরলটি রয়েছে তার যে একটি ওজন রয়েছে, তার নিচের দিকে যে তার প্রভাবটা রয়েছে সেটাকে কিন্তু তোমার এই এই ছোট্ট যে তলটি আছে তার উপরে যে নিচে থেকে যে চাপটি প্রয়োগ হচ্ছে ওপরের দিকে, সেটাই কিন্তু ব্যালেন্স করছে, রাইট। তো আমি কি বলতে পারি এখানে, এই যে ওপরের দিকে যে ফোর্সটা আসছে, ওপরের দিকে যে বল, যে ছোট্ট ক্ষেত্রফল এরিয়াতে যে বলটি প্রয়োগ হচ্ছে ওপরের দিক করে লম্বভাবে এই তলটির মধ্যে, সেটা তাহলে যদি এফ হয়, তাহলে এফ ইন্টু এ হচ্ছে তোমার যেটা হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এটা তুমি বলতে পারো এটা হলো ওপরের দিকে যেই চাপ, ওপরের দিকে যেই, সরি, আপওয়ার্ড ফোর্স, এটা হচ্ছে তোমার এফ, সরি, আপওয়ার্ড ফোর্স হচ্ছে এফ। এফ পরিমাণ বল তোমার এই ক্ষেত্রফল এরিয়াতে প্রয়োগ হচ্ছে উপরের দিকে, যেটা কিনা ওই লম্ববৃত্তাকার চোঙে যেই পরিমাণ তরলটি আছে তার যে অভিকর্ষজ বলের জন্য যেই ওজনটি তৈরি হচ্ছে সেটা নিচের দিকে প্রয়োগ হচ্ছে, কিন্তু এই এফ পরিমাণ বল যদি ওপর দিকে প্রয়োগ হয় সেটাই কিন্তু আবার তোমার ওইটাকে এক জায়গায় স্থিরভাবে রেখে দিচ্ছে, ব্যালেন্স করে রাখছে বলটিকে, রাইট। তার জন্য তুমি স্থিরভাবে ওই তরলটিকে দেখতে পাচ্ছ এরকম ভাবে, তাই। তাহলে এটা কত, এই এফ পরিমাণ যে ফোর্সটি অ্যাপ্লাইড হয়েছে ওপর দিকে এই ছোট্ট তলের ওপরে লম্বভাবে, সেটা মানটি কত হচ্ছে তাহলে, এই যে লম্ববৃত্তাকার চোঙটি আছে তার মধ্যে যে যতটি পরিমাণ তরল আছে তার ওজন, সেটা ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। এই লম্ববৃত্তাকার চোঙটির ভলিউম কত, এটা বলতে পারো লম্ববৃত্তাকার চোঙের ভলিউম ইনটু তোমার ডেনসিটি, ঘনত্বই, তাহলে তোমার ওজনটি পেয়ে গেলে তুমি, হ্যাঁ, ওয়েটটি পেয়ে গেলে, ভরটি পেয়ে গেলে, এবং তুমি অভিকর্ষজ যদি ত্বরণ দিয়ে গুণ করে দাও তাহলে তোমার তুমি নিচের দিকের প্রভাবটা তুমি পেয়ে যাচ্ছ। সেইটাকেই কিন্তু তোমার ব্যালেন্স করছে কে, এই যে তলটি আছে তলের ওপরে যে লম্বভাবে যে বলটি প্রয়োগ হচ্ছে ওপরের দিকে, সেটাই কিন্তু তোমার এই অভিকর্ষজ বলের দ্বারা যে টানটি আসছে, ওজনটি আসছে, সেটাকে কিন্তু ব্যালেন্স করছে, রাইট। এবং এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে, এই লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন সেটা হচ্ছে তোমার কত হবে, কত ইজিলি এটা ক্ষেত্রফলটি নিচের যে বৃত্তের ক্ষেত্রফলটি দেওয়া আছে এ, ইন্টু আয়তন হচ্ছে তোমার হাইট, এরিয়া ইন্টু হাইট, তোমরা জানো সবাই এটা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে, ইন্টু তোমার তাহলে ঘনত্ব রয়েছে ডেনসিটি ডি, তাহলে তুমি ভরটা পেয়ে যাচ্ছ, এটা মাস পেয়ে যাচ্ছ,
তো ভরটা পেয়ে যাচ্ছ, মানে এই যে লম্ববৃত্তাকার চোঙের যে কতটা পরিমাণ তরল আছে তার ওজনটি, ভরটি পেয়ে যাচ্ছ। ভরের সাথে তুমি যদি অভিকর্ষজ ত্বরণ ইনটু করে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ, এটা হয়ে যাচ্ছে তোমার ওয়েট অফ দি ফ্লুইড। ওয়েট অফ দি ফ্লুইড, ওজন, এই ফ্লুইডটার ওজন, যেটা তোমার ডাউনওয়ার্ড কাজ করছে, যেটা তোমার এই এইখানে যে পরিমাণ তরলটি আছে তার উপরে নিচের দিকে কাজ করছে, রাইট? নিচের দিকে একটি বল যেন অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ বলের জন্য এটা এত পরিমাণ বল কিন্তু প্রয়োগ হচ্ছে। এবং সেটা যেহেতু স্থির অবস্থায় আছে, তার মানে কি এই নিচের যে তলটি আছে সেখানে নিশ্চয়ই একটি ওপরের দিকে কোনো একটি বল নিশ্চয়ই প্রয়োগ হয়েছে ওর উপরে, যেটা কিনা এটাকে স্থির রাখছে আমার, রাইট? এবং সেই বলটি যেটা আমি ওপর দিকে বলছি, সেই ছোট্ট ক্ষেত্রফলের ক্ষেত্রের মধ্যে যেটা প্রয়োগ হচ্ছে লম্বভাবে, সেটাই কিন্তু তোমার একটি আমাকে প্রেসারটি ক্যালকুলেট করতে আমার হেল্প করছে এখানে, রাইট? তো যতটুকু পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এফ, সেটা হচ্ছে এফ, আমি মানলাম সেটা হচ্ছে এফ, ঠিক আছে? তো এটা এফটির মান কত তাহলে? এই এফটি কত তাহলে পেয়ে যাচ্ছি আমি শেষ পর্যন্ত ব্যালেন্স করার ফলে পেয়ে যাচ্ছি আমি, এটা হচ্ছে তোমার এটা কি, এই এরিয়ার মধ্যে লম্বভাবে তাহলে প্রয়োগ হচ্ছে এফ পরিমাণ বল ওপর দিকে, একটি চাপও তার মতো তৈরি হচ্ছে, সেটি কত? সেটা হচ্ছে এরিয়া ইন্টু হাইট, হচ্ছে এই তরলের এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তার ঘনত্বের সাথে তুমি মাল্টিপ্লাই করলে তোমার তার মাসটি পেয়ে গেলে, ভরটি পেয়ে গেলে, এবং ভরের সাথে তুমি অভিকর্ষ হচ্ছে ত্বরণ গুণ করলে ওজনটি পেয়ে যাচ্ছ। তাহলে এই যে পরিমাণ বলটি নিশ্চয়ই ওপর দিকে প্রয়োগ হচ্ছে এই ক্ষেত্রফল এরিয়াতে লম্বভাবে, তাই ঠিক ওপর দিকে পারপেন্ডিকুলারলি। তাহলে তুমি প্রেসারটি কিভাবে পাবে এখানে? এই বিন্দু তাহলে তোমাকে যদি বলা হয় প্রেসার বের করো, তাহলে তুমি তার ছোট্ট যেই সে কেন্দ্র করে তাকে তুমি একটা সার্কেল বৃত্ত তৈরি করেছো, এবং এ তার এরিয়া, তার উপরে এত পরিমাণ বল প্রয়োগ হয়েছে, সেই পরিমাণ বল ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া হয়ে যাচ্ছে তোমার হয়তো প্রেসার হয়ে যাচ্ছে, প্রেসার, ফ্লুইড প্রেসার অ্যাট দিস পয়েন্ট। প্রবাহীর দ্বারা চাপ বা তরলের দ্বারা চাপ এইখানে এই বিন্দুতে এরকম আসছে। তো এটা কত হচ্ছে তোমার, তুমি জানতে পারো এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি ডিভাইডেড বাই। স্যার আমাদের এখানে বেল পড়ে গেছে, তাই সবাইকে চলে যেতে বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এটা সিম্পল জিনিস, তোমাদের এটা কাটবে, এটা হবে তোমার এইচ ইন্টু রো ডেন্সিটি ইন্টু জি, রাইট? তো এটা হচ্ছে ফর্মুলা। পরের দিন এটা নিয়ে একটু আলোচনা করবো আমরা, তো একটা আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, এটা আমরা দেখবো নিয়ে সেটা নিয়ে আলোচনা করবো একটু। স্যার আমার হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, স্যার ঠিক আছে। আমাদের বেল পড়ে গেছে, তাই আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের টাইম হয়ে গেল আজকে, নেক্সট দিন আবার একটু আলোচনা করবো, এখানে দু একটা পয়েন্টস আমার বলার আছে আরো, তারপর আমরা একটু আলোচনা করবো এটাকে নিয়ে। তোমাদের কিছু থাকলে প্রশ্ন এখানে ডেফিনেটলি তোমরা করতে পারো, কিছু এটা নিয়ে কিছু জানার থাকলে। আমি দু একটা পয়েন্টস আরো ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে বলবো, যেটা হয়তো চট করে বইয়ে লেখা নেই এখানে তোমাদের, বা সিলেবাসের মধ্যে নেই হয়তো, কিন্তু এটা ভাবনা চিন্তার মধ্যে আসতে পারে, রাইট? তো সেটা একটু আলোচনা নেক্সট ক্লাসে আমি করব, ঠিক আছে? তোমাদের ওই চ্যাপ্টারটি তোমরা পড়ো, কিছু পয়েন্টস ডিসকাশন করার থাকলে তোমরা আমাকেও বলতে পারো, সাজেশনস দিতে পারো, স্যারদের মাধ্যমে বলতে পারো, রাইট? ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আবার আমরা দেখব, এটা একটু আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে দিয়েছো আশা করি, না দিয়ে থাকলে দিয়ে দেবেন। অ্যাটেন্ডেন্স মোটামুটি পেয়ে গেছি, ঠিক, থ্যাংক ইউ, ঠিক আছে।